আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন তাসনিম রাকা। বর্তমানে ফেইজে কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট বিএমইউ তে কর্মরত আছি। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা শর্ট মাস্টারিং এমআরসিএস সেশন নিয়ে। আজকে আমরা ডিসকাস করব আপার জিআইটি এবং আপার জিআইটি এর মধ্যে একটা খুবই কমন টপিক বা হচ্ছে খুবই পরিচিত টপিক বা যেটা থেকে বারবার প্রতিটা ডায়েটে কিছু না কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে ইসোফেগাস এর কিছু ডিসঅর্ডার নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। প্রথম আমরা দেখি ইসোফেগাস থেকে সবচাইতে বেশি প্রশ্ন বা বলেন অথবা প্রতিটা ডায়েটে ইসোফেগাস থেকে যেই টপিক দুটা নিয়ে বা যেই দুটার উপর থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এই দুইটা জিনিস। একটা হচ্ছে ম্যালারি ওয়েস্টিয়ার আর একটা হচ্ছে বোরহেভ সিনড্রোম। আপনি এখন এই দুইটা জিনিসকে কিভাবে পার্থক্য করবেন বা এই দুইটা জিনিসটা কি? তাহলে প্রথমে আমরা যেটা আসি সেটা হচ্ছে ম্যালারি ওয়েস্টিয়ার নিয়ে। জিনিসটা কি? একটা পেশেন্ট যদি হচ্ছে অনেক ভায়োলেন্ট ভমিটিং এর পরে তখন যেটা হয় আমাদের মিউকোসটাতে একটু টিয়ার হয়ে যায়। যখনই মিউকোসটাতে টিয়ার হবে তখন আমাদের কি হবে? আমাদের একটু পরিমাণ ব্লিডিং হবে। ঠিক আছে? এখন এই যে মিউকোসাল টিয়ার এর সাথে আমাদের একটা ব্লিডিং থাকে। এই ম্যালারিয়াস টিয়ার নিয়ে আসলে কোশ্চেনটা কিরকম ভাবে আসে? ম্যালারিয়াস টিয়ার নিয়ে কোশ্চেনটা এরকমই থাকে যে একটা পেশেন্ট আছে সাথে করে এই যে অ্যাসোসিয়েটেড কিছু ফ্যাক্টরস এর হিস্ট্রি এখানে বলা আছে। অ্যালকোহলের কথা বা হচ্ছে হার্নিয়ার কথা, ওল্ড এজ এর কথা এগুলো থাকতে পারে। অ্যাসোসিয়েটেড সিম্পটম থাকতে পারে। কিন্তু সাধারণত কিভাবে কোশ্চেন আসে যে এরকম একটা পেশেন্ট আসছে, অ্যালকোহল নিয়ে আসছে বা সামথিং, সে হচ্ছে অ্যালকোহল খায় বা সামথিং, সে হচ্ছে ভায়োলেন্ট তার ভমিটিং হয়েছে। ভায়োলেন্ট ভমিটিং এর পরে সেই পেশেন্টের দেখা গেল সামান্য পরিমাণ, খুব একটা বেশির কথা বলবে না, ব্লিডিং হয়েছে মানে হেমাটোমেসিস হয়েছে, ফ্রেশ ব্লাড এসছে এবং পেশেন্টের ভাইটালস হচ্ছে একদম স্টেবল থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ভমিটিং, রিচিং এর হিস্ট্রি থাকবে, হেমাটোমেসিস থাকবে, গ্যাস্ট্রিক পেইন এর কথা বলতে পারে। কিন্তু পেশেন্টের ভাইটালস হচ্ছে স্টেবল থাকবে। ম্যালেরিয়াস টিয়ার এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে ম্যালেরিয়াস টিয়ার। এখন ম্যালেরিয়াস টিয়ার যদি আমি ডায়াগনোসিস করে ফেললাম, ইদানিং আগে ডায়েট গুলোতে আমরা যখন দেখতাম তখন দেখতাম ওরা শুধুমাত্র ডায়াগনোসিস পর্যন্তই থাকতো যে আপনি ডায়াগনোসিসটা করতে পারছেন কিনা আপনার ডিজিজটা। রিসেন্ট যেটা দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে অনেকটা ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্টের দিকে চলে আসে। তাহলে যদি আপনাদের কাছে এরকম একটা সিনারিও দিয়ে বলে যে একটা পেশেন্ট, অ্যালকোহলিক পেশেন্ট, সে হচ্ছে হঠাৎ করে অনেক বেশি ভমিটিং করলো, ভমিটিং করার পরে তার কিছু পরিমাণ হেমাটোমেসিস হয়েছে এবং পেশেন্টের ভাইটাল স্টেবল। এখন আপনি তার কি ইনভেস্টিগেশন করতে চান? আপনি এন্ডোস্কোপ করতে পারেন, করলে আপনি টিআর দেখতে পাবেন। কিন্তু মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে ওর ট্রিটমেন্ট। আপনি ম্যালোরিয়াস টিআরটাকে আপনি পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিবেন, এটা স্পন্টেনিয়াসলি হিল হয়ে যায়। এখন আসি বোরহেভ সিনড্রোম। দুটোই আসলে ইসোফেগাসের টিয়ার রিলেটেড। বোরহেভ সিনড্রোম জিনিসটা কি? এটাও দেখবেন একই রকম পেশেন্টের হচ্ছে হঠাৎ করে আমাদের মানে অ্যাবডোমিনাল প্রেশার বা এসোফেজিয়াল প্রেশার যখন অনেক বেশি বেড়ে যাবে তখন আমাদের এই সিম্পটমটা হবে। তখন কি হয়? আমাদের ইসোফেগাসের যে লেয়ার গুলো আছে একদম ওয়ালের পুরাটাই হচ্ছে একদম কমপ্লিট টিয়ার হয়ে যায়। এই জায়গাটা পুরোটা ফুটা হয়ে যায়। তখন আমাদের যে সিনড্রোমটা হয় সেটা হচ্ছে বোরহেড সিনড্রোম। আবারও বলতেছি এটা কিন্তু বাইরের থেকে ট্রমা না। আর্ট্রোজেনিক ট্রমা হতে পারে, যেমন এন্ডোস্কোপির সময় আমাদের ট্রমা হতে পারে বা আমি সার্জারির সময় ট্রমা করতে পারি, সেটা ডিফারেন্ট। এটা হচ্ছে কোনো কারণে ইসোফেগাসের ইন্টারএসোফেগাসের যে প্রেশারটা সেটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে আমাদের পুরা কমপ্লিট রাপচার অফ দ্য ইসোফেগাসের ওয়ালটা হবে। সেটাই হচ্ছে আমাদের বোরহেড সিনড্রোম। এবং এই ক্ষেত্রে লোকেশনটা একটু খেয়াল করেন যে কোন জায়গা থেকে আসলে আমাদের বোরহেড সিনড্রোমটা বেশি হয় বা কোন জায়গায় পারফোরেশনটা বেশি হয়। সেটা হচ্ছে লেফট পোস্টেরোল্যাটারাল ইসোফেজিয়াল ওয়ালে। ঠিক আছে? 2 থেকে 3 সেন্টিমিটার ফ্রম দ্য ইসোফেজিয়াল গ্যাস্ট্রিক জাংশন থেকে। এই কথাটা একটু লাগে। এখন পেশেন্ট আমাদের কাছে কি হিস্ট্রি নিয়ে আসবে বা রিকলে বা আমাদের পরীক্ষাগুলোতে কিভাবে বোরহেভ সিনড্রোমটা নিয়ে কোশ্চেন থাকে। সিনারিও থাকে এরকম, সাধারণত অ্যালকোহলিক পেশেন্টের কথাই বলে। একটা হচ্ছে 40 বছর বা 50 বছর বয়সী অ্যালকোহলিক একটা পেশেন্ট। সে অনেক বেশি বমি করছে। বমি করার পরে দেখা গেল তার হঠাৎ করে সাডেন সিভিয়ার চেস্ট পেইন। তারপরে এখানে একটা সুন্দর কথা আছে, দেখেন, সার্জিক্যাল এমফাইসিমা। এই কথাটা বোরহেভ সিনড্রোমে ম্যান্ডেটরি। অবশ্যই বলবে। হয় বলবে সার্জিক্যাল এমফাইসিমা পাচ্ছি, অথবা বলবে আমি এক্স-রে করে দেখতে পাচ্ছি সাবকিউটেনাস টিস্যুতে এয়ার আছে, অথবা এই যে নিউমোমেডিয়াস্টিনামের কথা বা প্লুরালিফেশনের কথা বা এক্স-রে কথা আপনার বলে দিবে। যদি বোরহেভ সিনড্রোমের কথা ওরা চায়। তাহলে তখন আমাদের এরকম ভাবে হিস্ট্রি দিবে যে চেস্ট পেইন, সাডেন সিভিয়ার চেস্ট পেইন আফটার সিভিয়ার বা ভায়োলেন্ট ভমিটিং, তারপরে সার্জিক্যাল এমফাইসিমা আছে অথবা এক্স-রেতে আমি নিউমোমেডিয়াস্টিনাম পাচ্ছি এবং সাবকিউটেনাস টিস্যুতে এয়ার পাচ্ছি। সাথে করে ওডানোফেজিয়া থাকতে পারে। শকের ফিচার দিবে। কোন ধরনের শক? সেপটিক শক।
কেন সেপটিক শক? কারণ হচ্ছে যেহেতু ইসোফেগাস আমরা জানি আমাদের জিআই ট্র্যাক্টে এমনিতেই ব্যাকটেরিয়া থাকে, তার মধ্যে খাবার-দাবার সবকিছুই যায়। তার মধ্যে থেকে পেশেন্টের যখন ভায়োলেন্ট পারফোরেশন হচ্ছে, এখান থেকে আমাদের ব্যাকটেরিয়া গুলো মিডিয়াস্টিনামে চলে আসে, মিডিয়াস্টিনাইটিস করে, তার কারণে পেশেন্টের হচ্ছে সেপটিক শক থাকবে। এই ফিচার গুলো দিয়ে যখন আপনার কাছে বলবে হোয়াট ইস ইউর ডায়াগনোসিস, তখন আপনাকে বুঝতে হবে যে তারা আমাদের কাছে জানতে চাচ্ছে বোরহেড সিনড্রোম সম্পর্কে। তাহলে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে দেখেন আপনি আগেরটাতে বা ম্যালোরিয়াস চেয়ারের ক্ষেত্রে এন্ডোস্কোপি করতে পারলেও বোরহেড সিনড্রোমের ক্ষেত্রে আপনি কিন্তু এন্ডোস্কোপি করতে পারবেন না। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? কন্ট্রাস্ট ইসোফেজিওগ্রাফি বা হচ্ছে বেরিয়াম সোয়ালো বেরিয়াম তো না মানে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট সোয়ালো করতে হবে। হ্যাঁ, এইটা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট সোয়ালো করতে হবে, অথবা আপনার সিটি উইথ কন্ট্রাস্ট করতে পারেন, আইভি কন্ট্রাস্ট করতে পারেন। এটা দিয়ে আপনাকে আসলে ডায়াগনোসিস করতে হবে। গ্যাস্ট্রোগ্রাফিন দিয়ে করতে হবে, বেরিয়াম দিয়ে করা যাবে না। এখানে একটা কথা আছে, কেন বেরিয়াম দিয়ে করা যাবে না? কারণ আমরা জানি বেরিয়াম একটা হেভি মেটাল এবং টক্সিক। যেহেতু আমার ইসোফেগাসের ওয়াল পুরাটাই আমার পারফোরেটেড, আমি বেরিয়াম যদি দেই সেটা আমার মিডিয়াস্টেনামে চলে যাবে, আরো বেশি ওখানে ইনফ্লামেশন করবে, যার কারণে বেরিয়াম দেওয়া যাবে না, গ্যাস্ট্রোগ্রাফিন দিয়ে করতে হবে। এই ক্ষেত্রে আপনার যেটা হয়, এই ধরনের পেশেন্টকে আপনি সার্জারি ছাড়া ট্রিট করতে পারবেন না। সার্জারির মধ্যেও এখানে কিছু ব্যাপার আছে। যদি আপনার কাছে পেশেন্ট ইনিশিয়াল হচ্ছে 12 আওয়ার্স এর মধ্যে আসে, মনে করেন যে আপনার পেশেন্টের একটা হিস্ট্রি দিল যে ভায়োলেন্ট আপনার হচ্ছে পেশেন্টের হচ্ছে ভমিটিং টমিটিং হয়েছে, এই যে এরকম সার্জিক্যাল ইনফেকশনের হিস্ট্রি টিস্ট্রি পাচ্ছেন, তখন 12 ঘন্টার মধ্যে আপনার আসছে, মানে 6 ঘন্টার আগে হয়েছে। তখন আপনি কি করতে পারেন? যদি আপনার 12 ঘন্টার মধ্যে পেশেন্ট আসে, তখন আপনি প্রাইমারি রিপেয়ার করতে পারেন। তখন আপনি একটা আই আই অ্যাটেম্প্ট নিতে পারেন যে আপনি পেশেন্টের হচ্ছে প্রাইমারি রিপেয়ার করবেন। তাহলে হচ্ছে আমাকে যদি সরি, আমি আসলে ল্যাপটপে লিখতেছি বলে একটু লেখা এদিক সেদিক হয়ে যাচ্ছে। তার মানে আপনি একটু শুনে রাখেন আপনারা যে হচ্ছে 12 ঘন্টার মধ্যে যদি আমার কাছে পেশেন্ট আসে এরকম বোরহেড সিনড্রোম নিয়ে, আপনি প্রাইমারি রিপেয়ার এর দিকে যেতে পারেন। এখন 12 ঘন্টা পার হয়ে যায়, যদি 24 ঘন্টার মধ্যে থাকে, তখন আপনি কি করবেন? 12 ঘন্টা পার হয়ে গেছে। তখন আসলে আপনি পেশেন্টকে কি করবেন? তখন আপনি পেশেন্টকে একটা টি-টিউব দিয়ে দেন। মানে এই জায়গায় যেখান থেকে পারফোরেশন হয়ে গেছে, সেই পারফোরেশন দিয়ে একটা টি-টিউব ঢুকাই দিবেন। এই পারফোরেশনের সাইড দিয়ে টিউব ঢোকাই দিয়ে সে হচ্ছে একটা আপনি ইসোফেগাসের যে পারফোরেশনের সাইডটাকে একটা কন্ট্রোলড ফিস্টুলা হিসেবে আপনি ইউজ করলেন। মানে আপনি টিউব দিয়ে দিলেন, এখান থেকে যা কালেকশন আছে, সিক্রেশন আছে, সবকিছু হচ্ছে আপনার মিডিয়াস্টেনামে গেল না, বরং আপনার কাছে বাইরের দিকে আপনার টিউবের সাথে বাইরে চলে আসলো। একটা কন্ট্রোল ফিস্টুলা হিসেবে আপনি এই পারফোরেশনের সাইডটাকে তখন ট্রিটমেন্ট করবেন। এনপিও তো অবশ্যই থাকবে, প্যারেন্টাল নিউট্রিশন থাকবে অবশ্যই পেশেন্টকে। আর এই ইসোফেগাসের যে পারফোরেশনের সাইডটার মধ্যে দিয়ে আপনি একটা টিউব ইনসার্শন করে আপনি একটা কন্ট্রোল ফিস্টুলা করলেন। এখন আপনার কাছে যদি 24 ঘন্টা পরে আসে এরকম সিনারিও দিয়ে, আসলে তখন আপনার আসলে তেমন কিছু করার থাকে না। মিডিয়াস্টিনাইটিস হয়ে যায়, পেশেন্টের পেট খারাপ। আপনি তখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিবেন, ওয়েট করবেন। এরকম একটা হচ্ছে টিউটর দিয়ে রাখতে পারেন। দেখবেন যে আসলে আলটিমেটলি পেট ভালো না, পেশেন্ট আপনার এক্সপায়ার করার রেটটা বেশি। তো হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আসলে ওরকম প্রাইমারি রিপেয়ার করে লাভ নাই, কনজারভেটিভের দিকে যেতে হবে। ট্রিটমেন্ট পারপাসে সাধারণত আসে না কোশ্চেন, আসেও যদি 12 ঘন্টার মধ্যে সিনারিও দিবে, প্রাইমারি রিপেয়ারের কথাটাই জানতে চায়। আর মূলত ওরা জানতে চায় ডায়াগনোসিস, যে এরকম একটা সিনারিও দিয়ে যে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে যখন আমাদের সার্জিক্যাল এমফাইজিমা আছে তখন সেটা বড়ে আপনারা বলতেছেন, নাকি যখন আমাদের সার্জিক্যাল এমফাইজিমা নাই, মিনিমাল ব্লিডিং, পেশেন্ট ভাইটাল স্টেবল, তখন আপনারা যে ম্যালোরিয়াস চেয়ার, এটা আপনারা জানেন কিনা বা আমরা জানি কিনা পরীক্ষার্থীরা, এটাই মূলত সাধারণত এখন পর্যন্ত যতগুলো রিকল আসছে সেগুলোতে এই দুটার মধ্যে এইভাবেই জানতে চায়। এইটা অনেক কমন কোশ্চেন, পরীক্ষাতে আপনারা যখন রিকল সলভ করতে যাবেন দেখবেন এই দুটো টপিক থেকে অনেকগুলো করে কোশ্চেন আসে। এখন আসি আমরা পরের টপিক বা পরের কোশ্চেনটাতে। মডালিটি ডিসঅর্ডার। তাহলে আমাদের ইসোফেগাসের মধ্যে কিছু মডালিটি ডিসঅর্ডার আছে। আমি সবগুলো এখানে আনিনি। কয়েকটা জিনিস এনেছি। কয়েকটা জিনিসের মধ্যে মানে যেটা আমাদের লাগবে সেটাই পরীক্ষায় কোশ্চেন আসে, সেটাই এনেছি। সেটা হচ্ছে অ্যাকালাসিয়া। জিনিসটা কি? আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে লোয়ার ইসোফেগাসের যে এন্ডটা, যেখানে স্ফিংক্টারটা থাকে, সেটা আসলে আমাদের রিল্যাক্স হতে পারে না। তখন কন্ট্রাক্টেড হয়ে থাকে। আমার পেরিস্টালসিসটা ইসোফেগাস থেকে আমার আসে না। মানে আমাদের স্টোমাক পর্যন্ত যায় না। এখন এটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে দিলে কি বলবে? রিগারজিটেশনের একটা হিস্ট্রি দিবে, ডিসফেজিয়া ফর লিকুইড মোর। সাধারণত যখন অ্যাকালেসিয়ার কথা বলে দেয় যে পেশেন্টের হচ্ছে লিকুইড খেতে তার অনেক বেশি কষ্ট হয়। তারপরে হচ্ছে সলিডের থেকে এরকম একটা হিস্ট্রি দিয়ে দিবে অ্যাকালেসিয়ার ক্ষেত্রে, যে পেশেন্টের লিকুইড খেতে বেশি কষ্ট হয়। এরকম একটা হিস্ট্রি দিয়ে দেয়। ঠিক আছে?
আর এই যে আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যে রিল্যাক্স করতে পারছে না, এটার যে প্যাথোলজি, এই জিনিসটা জানতে চাই হচ্ছে আমাদের মানে পেপার পার্ট 1 এর মানে পেপার 1 এর এটা আমাদের আপার জিআই ব্লিডিং বা আপার জিআইটি হচ্ছে আমাদের পেপার 2 এর কোশ্চেন বা ওইখানের টপিক হলো এই যে আমাদের যে ফেইলিউর অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স করতে পারছে না যে এটার জন্য যে মোডালিটি ডিসঅর্ডার বা অ্যাকালেশিয়াটা হচ্ছে এটা সাধারণত আমাদের প্যাথোলজির পোর্শন বা হচ্ছে পেপার 1 থেকে এইভাবে কোশ্চেনটা ওরা জানতে চায়। এখান থেকে আরো কিছু জিনিস জানতে হবে। কি জানতে হবে? দেখেন, আপনাকে যদি বলে দেয় ওরা অনেক সময় হচ্ছে ইনভেস্টিগেশন যখন দিবে, আপনাকে সেন্সর যখন চাইবে, তখন ওরা সুন্দর মতো হিন্টস দেয়। কিরকম হিন্টস দেয়? বলে দিবে যে এরকম একটা এল্ডারলি পেশেন্ট বা হচ্ছে আপনার 40 ইয়ার্স বা 55 ইয়ার্স ওল্ড একটা মেল বা ফিমেল, সে আপনার কাছে আসছে কি নিয়ে? ডিসফেজিয়া নিয়ে। সে হচ্ছে লিকুইড খেতে পারছে না। খেতে পারছে না, তার লিকুইডে বেশি ডিসফেজিয়া হচ্ছে এবং তখন আপনি কি করলেন? আপনি একটা পেশেন্টের ইসোফেজোগ্রাম করলেন। করে দেখতে পেলেন একটা বার্ড বিক অ্যাপারেন্স আছে। ঠিক আছে? খেয়াল করেন। তাহলে আপনার ডায়াগনোসিস কি হবে? অ্যাকালেশিয়া। এখানে দেখেন আমি সেকেন্ড আরেকটা কথা করেছি, ইসোফেজিয়াল ম্যামনোমেট্রি। এই কথাটা অনেকবার এসছে। যখন আমাদের বলে দিবে ইসোফেজিয়াল মানে অ্যাকালেশিয়ার ফিচার্স দিয়ে বলবে যে এটা আপনি তখন বুঝতে পারছেন যে ডায়াগনোসিস থেকে যে আমার ডিসফেজিয়া টু লিকুইড মোর রিগর্জিটেশন এর একটা হিস্ট্রি আছে। ইসোফেজিওগ্রাম করেছি বা হচ্ছে আমার ওয়াটার সলো কন্ট্রাস্ট স্টাডি করেছি। তখন আমি হচ্ছে বায়োটিক সাইন পাচ্ছি। তাহলে আমাদের এই ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বা গোল্ড স্ট্যান্ডার্ড বা হচ্ছে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট যেভাবেই কোশ্চেন আসুক না কেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাকালেশিয়ার ক্ষেত্রে চুজ করতে হবে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। ঠিক আছে? এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এই কথাটা মনে রাখবেন। এখন আপনি একে ট্রিটমেন্ট কিভাবে দিতে পারেন? এখানে আপনি দিতে পারেন হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারেন। আমরা জানি নাইট্রেট দিতে পারি, বিটা ব্লকার দিতে পারি। আমার লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারে গিয়ে বোটুলিনাম টক্সিন দিতে পারি। এগুলো এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট। এছাড়া আমি এন্ডোস্কোপি দিয়ে বেলুন ডাইলেটেশন করতে পারি অথবা আমাদের দুইটা সার্জারি আছে, মডিফাইড হেলার মায়োটমি, এটা সাধারণত করা হয় সার্জারির মধ্যে। ট্রিটমেন্ট অপশন সম্পর্কে খুব একটা বেশি আসে না ডায়াগনোসিস পর্যন্ত। এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে ডায়াগনোসিস এবং সাথে ইনভেস্টিগেশন, এই ইসোফেজিয়াল ম্যানোমেট্রির কথাটা লাগে। অ্যাকালেশিয়ার ফিচার দিয়ে বলে আপনি নেক্সট ইনভেস্টিগেশন কি করবেন? গেল। এখানে দেখেন আরেকটা সুন্দর কথা বলা আছে যে একটা প্যারাসাইটের কথা বলা আছে, সেটা হচ্ছে ট্রাইপানোসোমা ক্রুজি। যদি একটা পেশেন্টের এরকম একটা হিস্ট্রি দেয় যে টাগাসিটিসের মানে একটা পেশেন্টের হচ্ছে আগে দীর্ঘদিন ধরে একটা ইয়া দিয়ে একটা হচ্ছে প্যারাসাইট দিয়ে ইনফেকশন ছিল, প্যারাসাইট দিয়ে ইনফেকশনের পরে পেশেন্টের দেখা গেল পেশেন্টের হচ্ছে রিগার্জিটেশন হচ্ছে এবং পেশেন্টের এরকম লিকুইড খেতে পারছে না বা ডিসফেজিয়ার একটা হিস্ট্রি আছে। সাধারণত ওরা এরকম বলে একটা পেশেন্ট আসছে এরকম ডিসফেজিয়ার হিস্ট্রি নিয়ে এত বছর আগে, ৫ মাস আগে, ৬ মাস আগে, ১ বছর আগে তার হচ্ছে ট্রাইপানোসোমা ক্রুজি দিয়ে মানে তার ইনফেকশন হয়েছিল এরকম একটা হিস্ট্রি দিবে অথবা তার চ্যাগাস ডিজিজ ছিল ডায়াগনোসিস এরকম একটা কথা বলে দিবে। তাহলে আপনাকে বলতে হবে যে এই যে চ্যাগাস ডিজিজ এই জিনিসটা আসলে হয় কোনটা দিয়ে, কোন প্যারাসাইটটা দিয়ে, যে ট্রাইপানোসোমা ক্রুজি। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এই যে ট্রাইপানোসোমা ক্রুজি দিয়ে হচ্ছে আপনার ইনফেকশনটা হচ্ছে, ক্রনিক ইনফেকশনটা হচ্ছে, এই প্যারাসাইটটার নাম, এই পোর্শনটা আসে মাইক্রোবায়োলজি থেকে। মাইক্রোবায়োলজিতে কোশ্চেন আসে। মানে এই যে ইসোফেগাসের এই পোর্শন গুলো অ্যাকালাসিয়া থেকে আপনার পেপার 1 এও কোশ্চেন আসতে পারে, পেপার 2 তেও কোশ্চেন আসতে পারে। তার মানে হচ্ছে পেপার 2 এর ক্ষেত্রে যদি অ্যাকালাসিয়া লাইক ফিচার দিয়ে বলে যে এটা অ্যাকচুয়ালি একটা প্যারাসাইট ডিজিজ, তাহলে কোন প্যারাসাইট এরকম ফিচার নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে এটা ট্রাইপানোসোমা ক্রুজি। বা কোন ডিজিজে এরকম হচ্ছে অ্যাকালাসিয়া লাইক ফিচার নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে চ্যাগাস ডিজিজ। এবং এই জিনিসটা আসলে আমাদের মূলত হচ্ছে আমাদের প্যারাসাইট ইয়া প্যাথোলজি কোশ্চেন বা এই মাইক্রোবায়োলজি পোর্শনে এই জায়গা থেকে বা এই লাইনটা থেকে কোশ্চেন আসে। পরের প্রশ্নটাতে আমরা তাহলে চলে যাই। আচ্ছা, অ্যাকালেশিয়ার সাথে আরেকটা জিনিস, এই যে আমাদের বারবিক সাইনটা আমরা এখানে একটু নিয়ে আসছি যে এটা হচ্ছে আমাদের ইসোফেজোগ্রাম যখন করবেন আপনারা বারবিক সাইনটা পাবেন। এখন আপনারা আশা করি জানেন যে হচ্ছে ওরা পরীক্ষায় হচ্ছে রেডিওলজি বা একটা এক্স-রে বা ইমেজিং একটা দিয়ে দিবেন। ৫ মার্কের ইমেজিং থাকে। সাধারণত ৫ টা না দিলেও ২ টা বা ৩ টা ইমেজিং ওরা দেয়। তো এই যে ইমেজিং গুলো একটু আপনাদের জানতে হবে। বারবিক সাইনটা কখন হয় বা হচ্ছে সাধারণত বারবিক সাইনের ইমেজিং দেয় না। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন বা ফরেন বডি এসবের ইনভেস্টিগেশন ইমেজিং বেশি দেয়। তারপরেও এই ইমেজিং গুলো একটু আপনাদের আইডিয়া রাখতে হবে, ধারণা রাখতে হবে যে কেমন ধরনের ইমেজিং আসতে পারে। এখন অ্যাকালেসিয়ার ক্ষেত্রে আরেকটা কথা একটু আপনাদের জানতে হবে যে অ্যাকালেসিয়ার সাথে রিলেটেড হচ্ছে আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা। একটা পেশেন্টের যদি দীর্ঘদিন ধরে অ্যাকালেসিয়া থাকে তখন সেই পেশেন্টের হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার খুব রিস্কটা বেড়ে যায়। ঠিক আছে? এই কথাটা আপনাদের একটু মনে রাখতে হবে। এসসিসি হওয়ার রিস্কটা বেড়ে যায় অ্যাকালেসিয়া কার্ডিয়াতে। এখন দেখি পরের আমাদের
যে টপিকটা বা পরের যেখান থেকে খুব বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ইসোফেগাসের মধ্যে ব্যারেট এসোফেগাস। ব্যারেট এসোফেগাস জিনিসটা কি? আমরা জানি ব্যারেট এসোফেগাস থেকে সাধারণত প্যাথোলজি থেকে কোশ্চেন বেশি আসে। কিভাবে আসে? ব্যারেট এসোফেগাস একটা পেশেন্টের লং স্ট্যান্ডিং হচ্ছে ডিসপেপসিয়া ছিল। পরবর্তীকালে বা রিগার্জিটেশন ছিল, হার্টবার্ন ছিল। পরবর্তীকালে আপনি এন্ডোস্কোপি করলেন, করে দেখতে পেলেন যে পেশেন্টের হচ্ছে গাটের মানে ইসোফেগাসের মিউকোসাতে একটা পিঙ্কিশ হচ্ছে কালার চেঞ্জ আসছে, হ্যাঁ? তখন আপনি সেখান থেকে বায়োপসি করেন। বায়োপসি করে আপনি ওখান থেকে কি এক্সপেক্ট করেন? এই জিনিসটা ওরা জানতে চায়। কি এক্সপেক্ট করেন? দেখেন গ্যাস্ট্রিক টাইপ অফ এপিথেলিয়াম আপনি এক্সপেক্ট করেন। মানে আপনার ইসোফেগাসের যে স্কোয়ামাস এপিথেলিয়ামটা ছিল সেটা আপনার চেঞ্জ হয়ে গ্যাস্ট্রিক টাইপ অফ এপিথেলিয়াম হবে, কলামনার এপিথেলিয়াম হবে। তাহলে এই প্রসেসটার নাম কি? আমরা সবাই জানি এই প্রসেসটার নাম হচ্ছে মেটাপ্লাসিয়া। কোন ধরনের মেটাপ্লাসিয়া? কলামনার মেটাপ্লাসিয়া। আপনি বুঝবেন কিভাবে এখানে গ্যাস্ট্রিক টাইপ অফ মেটাপ্লাসিয়া হয়েছে? এইখানে যখন আপনি বায়োপসি করবেন তখন আপনি একটা সুন্দর সেল পাবেন। জিনিসটা হচ্ছে আমাদের গবলেট সেল। ঠিক আছে? আমি মুখে বলতেছি, তারপরে হচ্ছে লিখতে যেহেতু আমার একটু কষ্ট হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন যে হচ্ছে গবলেট সেল। ঠিক আছে? তাহলে আমি কি পাইলাম এখান থেকে? আমাদের হচ্ছে এই ইসোফেগাসের মধ্যে ব্যারেট এসোফেগাস থেকে কোশ্চেন কিরকম ভাবে আসে যে হচ্ছে আপনাকে এরকম একটা হিস্ট্রি দিয়ে দিবে, পেশেন্ট দীর্ঘ সময় ধরে এই হাবিজাবি মানে রিগার্জিটেশনের হিস্ট্রি থাকবে, ডিসপেপসিয়ার হিস্ট্রি থাকবে, না হার্টবার্নের হিস্ট্রি থাকবে, বা নাইটে যে হচ্ছে হার্টবার্ন হয় ওটার একটা হিস্ট্রি থাকবে। তখন আপনার পরবর্তীকালে বলবো এরকম ইসোফেগাস আপনি এন্ডোস্কোপি করলেন, করে দেখতে পেলেন এক ধরনের চেঞ্জ আসছে এপিথেলিয়ামে। কোন ধরনের চেঞ্জ? মেটাপ্লাসিয়া। কোন ধরনের মেটাপ্লাসিয়া? কলামনার মেটাপ্লাসিয়া। কিভাবে বুঝবেন? বায়োপসি করলে কি পাবেন? গ্যাস্ট্রিক টাইপ অফ মেপিথেলিয়াম পাবেন, সাথে গবলেট সেল থাকবে। এই কথাগুলো সবই কিন্তু আসলে রিকলের কোনো না কোনো বার কোনো না কোনো ভাবে এসছে রিকলে বা ইএমআরসিএস এ। এখন এখানে আরো কিছু কথা যেটা আপনাদের আসলে জানতে হয় বা জানলে ভালো। যেমন এই ধর এখানে ৩ ধরনের হচ্ছে প্রসেস থাকে ইন্টেস্টাইনাল, যেটার আমাদের সবচেয়ে বেশি রিস্ক অফ ম্যালিগন্যান্সি। তার সাথে আমাদের কার্ডিয়াক বা ফান্ডিক ৩ ধরনের হচ্ছে আমাদের মেটাপ্লাস্টিক প্রসেস আছে। তার মধ্যে হচ্ছে আমাদের এইটা ২ ধরনের হয়। ২ ধরনের হচ্ছে একটা শর্ট সেগমেন্ট আর লং সেগমেন্ট। এটা আসলে ৩ সেন্টিমিটার কম হলে শর্ট, ৩ সেন্টিমিটার বেশি হলে লং। এটা হচ্ছে একটু আপনারা এখান থেকে জেনে রাখবেন। বায়োরেসিপিকাসের ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট বলতে বা ট্রিটমেন্ট বলতে আসলে বায়োরেসিপিকাসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় মেইনলি ইম্পর্টেন্ট যেটা আপনাকে যদি বলে নেক্সট আপনার পেশেন্টের হচ্ছে বায়োরেসিপিকাস ডায়াগনোসিস হয়েছে, আপনার নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্টটা কি? সেক্ষেত্রে পিপিআই আপনি দিতে পারেন যদি ইয়াং পেশেন্টের হয়। মূলত আপনাকে এন্ডোস্কোপিক মনিটরিং করতে হবে। কিভাবে মনিটর করবেন? আপনি হচ্ছে কোয়াড্রান্টিক বায়োপসি দিবেন। কোয়াড্রান্টিক বায়োপসি মানে কি? এটা যদি আপনার ইসোফেগাসের লুমেন হয়, মানে আপনি ট্রান্সভার্স সেকশন করলেন, তাহলে আপনার হচ্ছে এটাকে ৪ টা কোয়াড্রেন্টে ভাগ করে প্রতিটা কোয়াড্রেন্ট থেকে আপনাকে বায়োপসি নিতে হবে। ইসোফেগাসের যে মিউকোজা থেকে বায়োপসি নিতে হবে। প্রতিটা বায়োপসি হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার ডিসটেন্সে আপনাকে এরকম প্রতিটা কোয়াড্রেন্ট থেকে আপনাকে বায়োপসি নিতে হবে এবং অ্যাডুকেট পরিমাণ হচ্ছে মিউকোজা আপনাকে নিতে হবে। বায়োপসি করে আপনাকে দেখতে হবে এখানে কোনো ডিসপ্লাস্টিক চেঞ্জ আসছে কিনা। যদি ডিসপ্লাস্টিক চেঞ্জ হয় তাহলে আপনাকে আসলে সার্জিক্যাল প্রসিডিউরে চলে যেতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যারেট এসোফেগাসের মোটামুটি ম্যানেজমেন্ট। আপনি হচ্ছে লং টার্ম প্রোটন পাম্প ইনহিবিটর দিবেন আর হচ্ছে আপনার পিএইচ বা ম্যানোমেট্রি স্টাডি তো করতেই হবে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে। যদি কোনো কারণে একটা ইয়াঙ্গার পেশেন্ট ২০ বছর বয়সী পেশেন্ট সে চাচ্ছে যে না আমি হচ্ছে এতবার রিফ্লাক্স এর জন্য আমার অনেক বেশি অসুবিধা হচ্ছে, আমি হচ্ছে অ্যান্টি রিফ্লাক্স প্রসিডিউর গুলো করবো, মানে ভেগোটমি বা এই ধরনের কোনো কিছু করবো, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই ম্যানোমেট্রি স্টাডি করতে হবে। পিএইচ 24 আওয়ার্স গ্যাস্ট্রিক পিএইচ মনিটরিং আর হচ্ছে ম্যানোমেট্রি স্টাডি করতে হবে। মূলত ওরা যেটা চায় সেটা হচ্ছে রেগুলার এন্ডোস্কোপিক মনিটরিং। যে প্যারাটিসোফিগাসের জন্য আপনাকে যে রেগুলার এন্ডোস্কোপিক মনিটরিং করতে হবে এই কথাটা হচ্ছে ওরা জানতে চায়। তাহলে প্যারাটিসোফিগাস থেকে মোটামুটি এই সকল জিনিসপত্র জানলেই হয়ে যাবে। এখন আসি আরেকটা কোশ্চেন বা পরীক্ষায় যেটা আসে সেটা আসে হচ্ছে আমাদের ইসোফেজিয়াল কার্সিনোমা। ইসোফেজিয়াল কার্সিনোমা আমরা জানি মোস্ট কমন ২ ধরনের। দেখেন আপনাদেরকে আমি একটু আগে একটা কথা বলছি যে অ্যাকালেশিয়ার সাথে মানে রিলেটেড হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। আর বায়োড এসোফেগাস আমরা জানি বায়োড এসোফেগাসের মেটাপ্লাসিয়া হচ্ছে আমাদের কলামনার মেটাপ্লাসিয়া। আর কলামনার সেল থেকে যেই কার্সিনোমাটা হয় সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। এই যে ২ টা কথা বললাম এই ২ টা কথা হচ্ছে আসলে খুবই দামি কথা। ইসোফেজিয়াল এর হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে। কিভাবে দামি কথা? ওরা মাঝে, মাঝে পরীক্ষায় সিনারিও দিবে এরকম যে একটা পেশেন্টের ধরেন আমি হচ্ছে বায়োড এসোফেগাসের হিস্ট্রি দিয়ে বলবো। একটা পেশেন্টের অনেকদিন ধরে হচ্ছে ডিসপেপসিয়ার হিস্ট্রি আছে। পেশেন্টের হার্টবার্ন এর হিস্ট্রি আছে। দেখা গেল গত ৬ সপ্তাহ ধরে বা হচ্ছে ১ মাস ধরে বা ২ মাস ধরে পেশেন্টের ডিসফেজিয়া হচ্ছে। ঠিক আছে? ওয়েট লস হচ্ছে, ডিসফেজিয়া হচ্ছে।
তাহলে আমি বায়োপসি করে কোন ধরনের কার্সিনোমা এক্সপেক্ট করি বা কোনটা আমাদের ডায়াগনোসিস হতে পারে। যেহেতু প্যারাডিসোফিকাস এর কথা ডিরেক্ট না বললেও আপনি হিস্ট্রিতে বুঝতে পারছেন লং টার্ম ধরে পেশেন্টের ডিসপেপসিয়ার কথা হিস্ট্রি একটা আছে। তার মানে আমার প্রথমে প্যারাডিসোফিকাস ছিল, সেখান থেকে আমার যদি ওয়েট লস এবং ডিসফেজিয়ার কথা যেহেতু এখন বলে দিয়েছে, তাহলে আমার এখন ডায়াগনোসিস হবে অ্যাডিনোকার্সিনোমা। সিমিলারলি একাদেশের ক্ষেত্রে এরকম ভাবে হিস্ট্রি দেয় যে একটা পেশেন্টের হচ্ছে সে লিকুইডটা খেতে পারছে না, লিকুইডে তার ডিসফেজিয়া হচ্ছে এবং তার আগে ডায়াগনোসিস করা হয়েছিল যে তার একালেশিয়া আছে, বা হচ্ছে তার ইসোফেজিয়াল ম্যানোমেট্রিক করা হয়েছিল, তখন দেখা গেল লোয়ার স্ফিংক্টারের প্রেশারটা অনেক বেশি। এখন পেশেন্টের ওয়েট লস আছে, লিম্ফাডেনোপ্যাথির কথা বলতে পারে যে সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে বা বিডস্টাইনাল লিম্ফাডেনোপ্যাথি আছে, ওয়েট লসের কথা আছে। এখন তাহলে পেশেন্টের আপনি কি ডায়াগনোসিস এক্সপেক্ট করেন? সেই ক্ষেত্রে তখন কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে স্কোমাস সেল কার্সিনোমা। ঠিক আছে? এই যে এই দুইটা কথা আপনাকে ডিরেক্ট না বলে এই একালাশিয়ার সিনারিও দিয়ে আর হচ্ছে প্যারাডিসোফিগাসের সিনারিও দিয়ে আপনার কাছে ম্যালিগনেন্সি কোন ধরনের ম্যালিগনেন্সি, এটা কিন্তু ওরা পরীক্ষায় জানতে চায়। তাহলে ইসোফেজিয়াল ক্যান্সার থেকে সাধারণত মোস্ট কমন এই দুই ধরনের, এবং কোনটা কোথায় হয় সেটাও মনে রাখতে হবে। এখানে দেখেন সাইট একটা কথা আছে। অনেক সময় ওরা কি বলে দেয়, অ্যাডেনোকার্সিনোমা কিছুই বলবে না, স্কোয়ামাস সেল কার্সিনোমা কিছু বলবে না, বলবে যে একটা মাস লাইক লিশন আপার ইসোফেগাস বা মিডল ইসোফেগাসে আপনি দেখতে পাচ্ছেন এন্ডোস্কোপি করে, অথবা লোয়ার ইসোফেগাসে দেখতে পাচ্ছেন, দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো কথা নাই বা আপনাকে কোনো ক্লু দিবে না। তাহলে এই যে সাইট অফ লিশন আপার 2/3 আছে কিনা সেটা থেকে আপনাকে বুঝতে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর লোয়ার 1/3 হলে সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এরকম কোশ্চেনও ওরা মাঝে মাঝে পরীক্ষায় দেয়, যে ওরকম আদার্স কোনো ক্লু দিবে না যে একালেশিয়ার কথা বা প্যারেটের কথা বলবে না, বলে দিবে পেশেন্ট শুধু ডিসফেজিয়া নিয়ে আসছে, লিম্ফোডেনোপ্যাথি নিয়ে আসছে, আমি এন্ডোস্কোপি করে আপার থার্ডে বা আপার পোর্শনে আপার 1/3 একটা মাস পেয়েছি অথবা লোয়ার থার্ডে মাস পেয়েছি, তাহলে আমি কি এক্সপেক্ট করি। ঠিক আছে? সাইটটা দিয়েও হচ্ছে ওরা ডায়াগনোসিসটা জানতে চায়। ইনভেস্টিগেশন আপনারা জানি যে এখানে আপনি ইসোফেজোগ্রাম করবেন, এক্ষেত্রে আপনি ব্যারিয়াম ইসোফেজোগ্রাম বা ব্যারিয়াম সোলো স্টাডি করতে পারেন, কিন্তু ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট স্টাডি বা গ্যাস্ট্রোগ্রাফিন স্টাডি হচ্ছে বেটার। এখন আপনি এখানে কি পাচ্ছেন, কি এক্সপেক্ট করবেন? অ্যাপেল কোরিলেশন এক্সপেক্ট করবেন। এই কথাটা একটু আমাদের লাগবে, কারণ অনেক সময় ওরা এই যেরকম ডিসফেজিয়া টেসফেজিয়া হাবিজাবি বলে দেয় অ্যাপেল কোরিলেশন। একালাসির ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম? বার্ড বিগ সাইন। এখানে পাচ্ছি হচ্ছে একদম ক্লিয়ার অ্যাপেল কোরিলেশন। যখন অ্যাপেল কোরিলেশনের কথা বলে দিবে তার মানে আপনি বুঝতেই পারতেছেন ইটস আ ডায়াগনোসিস অফ ইসোফেজিয়াল ম্যালিগনেন্সি। এখন আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট নিয়ে একটা কথা আছে, ট্রিটমেন্ট নিয়ে রিকল একটা কোশ্চেন আছে। এই যে অ্যাডেনোকার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা, এই দুই ধরনের কার্সিনোমা অনুযায়ী ট্রিটমেন্টটা একটু ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? যে হচ্ছে যদি পেশেন্টের আপনার অ্যাডেনোকার্সিনোমা হয় আর খুব বেশি মেটাস্টেসিস না থাকে, লিম্ফ নোড মেটাস্টেসিস না থাকে, তাহলে আপনি হচ্ছে প্রথমে সার্জারিতে চলে যাবেন, যেতে পারে। কিন্তু যদি আপনার ডায়াগনোসিস হয় স্কোমাস সেল কার্সিনোমা, আমরা জানি স্কোমাস সেল কার্সিনোমা আসলে কেমো রেডিয়েশনে খুব ভালো রেসপন্স করে। যদি আপনার স্কোমাস সেল কার্সিনোমার কথা বলে দেয়, তাহলে কিন্তু আপনাকে আগে পেশেন্টকে কেমো রেডিয়েশন দিতে হবে। কেমো রেডিয়েশন দিয়ে মানে যদি আপনার অনেক বেশি মেটাস্টেসিস না হয়, আবারও বলি ওরা হিস্ট্রিতে বলে দিবে অনেক বেশি ডিস্ট্যান্ট মেটাস্টেসিস নাই, অনেক বেশি লিম্ফ নোড মেটাস্টেসিস নাই, তখন যদি অনেক বেশি লিম্ফ নোড মেটাস্টেসিস না থাকে, তাহলে আপনারা অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে সার্জারি চুজ করবেন অপশন, মানে সাইট অনুযায়ী আমি দেখাবো কোনখানে লেশন থাকলে কোন সার্জারি চুজ করবেন, যদি লিম্ফ নোড মেটাস্টেসিসের কথা না বলে। আর যদি স্কোমাস সেল কার্সিনোমার কথা বলে, সেক্ষেত্রে লিম্ফ নোড মেটাস্টেসিস না থাকলেও আপনাকে চুজ করতে হবে কেমো রেডিয়েশন। আমরা সাধারণত জানি যে হচ্ছে লিম্ফ নোড মেটাস্টেসিস থাকলে হচ্ছে আহ ইয়াটা জানতে চায়, লিম্ফ নোড মেটাস্টেসিস যদি থাকে আমাদের রেডিওথেরাপি দিলে আমাদের বেশি ভালো হয়। একজন একটু জানতে চেয়েছেন রেকটাল অ্যাপিয়ারেন্স, বার্বিক সাইন বা রেকটাল অ্যাপিয়ারেন্স দুইটাই আসলে হচ্ছে ইয়াতেই পাওয়া যায়। অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স বা রেকটাল অ্যাপিয়ারেন্স দুইটাই হচ্ছে আমাদের এই যে স্কোমাস সেল কার্সিনোমাতে, এই ইসোফেজিয়াল কার্সিনোমাতেই পাওয়া যায়। মানে এই জিনিসটা যখন আরো বেশি ন্যারোইং হয়ে যাবে তখন মনে হবে একদম রেকটাল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? হয়ে গেল। এখন আচ্ছা, আমি যেখানে ছিলাম, তাহলে আপনারা যদি কোশ্চেন করেন আপনারা হচ্ছে ওই যে লিখে মানে কি বলে ওখানে না লিখে ডিরেক্ট আমাকে হচ্ছে মুখে কোশ্চেন করে ভালো হয়। আমি অনেক সময় হচ্ছে খেয়াল করছি না বা চ্যাটের মধ্যে দেখছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডিরেক্ট আমাকে জেনে মুখে জিজ্ঞেস করবেন। আমি যদি নাও জেনে থাকি আমি দরকার হলে জেনে আপনাদেরকে জানাবো। তাহলে মোটামুটি ট্রিটমেন্ট সম্পর্কে প্রাইমারি বা ধারণা আমি বললাম। যদি স্কোমাস সেল কার্সিনোমার একটা সিনারিও দিয়ে থাকে, ওরা বলে দিবে যে আপনার ডায়াগনোসিস হয়েছে স্কোমাস সেল কার্সিনোমা বায়োপসিতে এবং পেশেন্টের হচ্ছে লিম্ফ নোড মেটাস্টেসিস নাই।
তারপরও স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে আপনি চুজ করবেন হচ্ছে আগে কেমো রেডিয়েশন। আর যদি অ্যাডেনোকার্সিনোমার কথা বলা যায় বা লোয়ার 1/3 অফ দ্য ইসোফেগাস মালিগনেন্সি এর কথা বলে, সাথে বলে যে হচ্ছে লিম্ফ নোড মেটাস্টেসিস নাই, সেক্ষেত্রে আপনি লোয়ার 1/3 এর জন্য যেই সার্জারি, সেই সার্জারির ক্ষেত্রে প্রসিড করবেন। ঠিক আছে? এটা নিয়ে একটা কনফিউশন হয়েছে, আপনারা যখন রিকল সলভ করতে যাবেন কনফিউশন হয়ে যায় যে হচ্ছে একটা রিকল আছে যে আসলে কোনটা আপনার অ্যান্সার চুজ করবেন। তখন হচ্ছে এই যে স্কোয়ামাস সেল বলতেছে না অ্যাডেনোকার্সিনোমা বলতেছে, সেটা খেয়াল করে আপনারা ট্রিটমেন্ট অপশন চুজ করতে যাবেন। ঠিক আছে? এই যে যদি আমাদের প্রক্সিমাল ইসোফেগাসে পার্টিকুলারলি যদি লোকালাইজড স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, আগে আমাকে রেডিক্যাল কেমোথেরাপি দিতে হবে। তারপরে হচ্ছে দেখা গেছে যে কেমো রেডিয়েশন দিলে সাইজ কমে যায়, তারপর আপনি সার্জারিতে যদি লাগে প্রসিড করতে পারেন। এই কথাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই সাইনটা পাইলাম, আমাদের হচ্ছে কি বলে ওটাকে অ্যাপেল ফর অ্যাপিয়ারেন্স। এখন আসি আমাদের এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন কখন করব, বা হচ্ছে ট্রান্সহায়াটাল ইসোফেজেক্টমি যেটা করবো আর ম্যাককুইন যেটা, সেটা আমরা কখন করবো। এখন দেখ, প্রথম কথা হচ্ছে এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন। ঠিক আছে? এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন বুঝাই যাচ্ছে আপনি মিউকোজাকে কাটবেন, তাই না? তার মানে আপনি মিউকোজাকে কাটবেন কখন কাটবেন, যখন আপনার একদম ডিস্টাল ইসোফেগাসে আপনার মিউকোজা এবং সাবমিউকোজা তার বেশি পর্যন্ত আপনার বেশি মানে লেশন যায় নাই। ঠিক আছে? তখন আপনি কোথায়, তখনই গিয়ে আপনি করবেন হচ্ছে এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন। ওরা বলেই দিবে যে একটা পেশেন্টের হচ্ছে এরকম ইসোফেজাল কার্সিনোমার ফিচার দিয়ে দিছে, দেওয়ার পরে হচ্ছে আমাদের কোথায় পাবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই কি বলতেছি, হ্যাঁ, একটা হচ্ছে বায়োপসি করলাম, বায়োপসি করে দেখলাম যে আমার ম্যালিগন্যান্ট সেল বা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন যেটা হয়েছে সেটা হচ্ছে মিউকোজা এবং হচ্ছে আপার সাব মিউকোজা পর্যন্ত এক্সটেন্ড করেছে। তাহলে আপনার নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্টটা কি, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন। ঠিক আছে? এখন এই যে ট্রান্সহায়াটাল ইসোফেজেক্টমি আর হচ্ছে আরবার লুইস ইসোফেজেক্টমি, এই দুইটা জিনিসের মধ্যে কথাটা কি, ট্রান্সহায়াটালের কথা মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ইসোফেগাসের যে ওপেনিংটা আছে আমাদের ডায়াফ্রামে, এই যে ডায়াফ্রামে যে ইসোফেগাসের যে ওপেনিংটা, সেই ইসোফেগাসের আপনি মেইন সার্জারি করবেন অ্যাবডোমেনে। আর হচ্ছে ইসোফেগাসের ওপেনিং দিয়ে আপনি লিমিটেড থোরাক্সের মধ্যে আপনি ঢুকবেন না, বাইরে থেকে থোরাক্সে আপনি থোরাকোটমি করছেন না, আপনি হচ্ছে ল্যাপারোটমি করছেন, অ্যাবডোমেনের ভিতরে ঢুকছেন, ঢুকে অ্যাবডোমেনের পোর্শন অফ দ্য ইসোফেগাস আপনি সার্জারি করলেন, লাগলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলেন, করে আপনি ইসোফেগাসের যে হায়াটাসটা আছে ওখান দিয়ে ঢুকে আপনি লিমিটেড থোরাসিক ইসোফেগাসের রিসেকশনটা করলেন, সেটাকেই বলে হচ্ছে ট্রান্সহায়াটাল ইসোফেজেক্টমি। তাহলে আপনি বুঝতেই পারছেন যদি আমাকে ইসোফেগাসের যে জাংশন দিয়ে মানে আমাদের ডায়াফ্রাম ইসোফেজাল যে হায়াটাস আছে সেখান দিয়ে যদি ঢুকতে হয়, তাহলে আপনি এই ধরনের সার্জারি করতে পারবেন কার ক্ষেত্রে, যাদের হচ্ছে জাংশনাল টিউমার। জাংশনাল টিউমার বলতে আসলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে যে টিউমারটা আছে তাদের ক্ষেত্রে আপনি ট্রান্সহায়াটাল ইসোফেজেক্টমি অপশনটা চুজ করতে পারেন। এটাতে কি হয়, আপনার দুইটা ফিল্ডে ঢুকতে হলো না, থোরাক্সেও ঢুকতে হলো না, মানে শুধু ল্যাপারোটমি করে তারপর ওখান থেকে আপনি থোরাসিক থেকে আপনি কিছু পরিমাণ অংশ ইসোফেগাসে কেটে নিয়ে আসতে পারলেন। এটা একটা সুবিধা। দুই পাশে কাটতে গেলে মরবিডিটি বেশি হয়। এখন আসেন আইভার লুইস ইসোফেজেক্টমিটা কি, এটা হচ্ছে টু স্টেজ অপারেশন। টু স্টেজ অপারেশন মানে হচ্ছে কি আমাদের থোরাক্সে আপনি ঢুকবেন, আপনার হচ্ছে ল্যাপারোটমি করবেন, এই জন্য বলে এটাকে টু স্টেজ অপারেশন। এটা আসলে খুব কমনলি করা হয় কাদের ক্ষেত্রে করা হয়, মিডিয়াল এবং ডিস্টাল থার্ডে। যদি মিডিয়াল থার্ডে থাকে তখন আপনি আসলে ট্রান্সহায়াটাস দিয়ে করতে পারবেন না, তখন আপনাকে থোরাসের মধ্যে গিয়ে ঢুকি তখন আপনাকে করতে হবে ইন্টাথোরাসিক অ্যানাস্টোমোসিস করতে হবে। মানে আপনি ইসোফেগাসের একটা পোর্শনকে কাটবেন, মিডল পোর্শন পর্যন্ত কেটে নেবেন, শুধু প্রক্সিমাল পোর্শন রাখবেন। আর হচ্ছে আপনার স্টমাকের একটা পোর্শন বা হচ্ছে অনেক সময় স্টমাক পুরোটাই কেটে ফেলে যদি আমাদের গ্যাস্ট্রিকের দিকে এক্সপান্ড করে, তখন যে জন্য আমাকে নিয়ে থোরাক্সের মধ্যে গিয়ে আপনাকে অ্যানাস্টোমোসিস করে, একদম থোরাক্সের ভিতরে গিয়ে নিয়ে অ্যানাস্টোমোসিসটা করে, থোরাক্সের ভিতরে নিয়ে গিয়ে আপনাকে হচ্ছে অ্যানাস্টোমোসিসটা করবে, তখন আপনার অ্যানাস্টোমোসিসটা হবে থোরাক্সের। এখন এটা কমনলি করা হয়। ঠিক আছে? এখানে যেহেতু আমাদের থোরাসের মধ্যে কি আমি অ্যানাস্টোমোসিসটা করতেছি, এটার একটা রিস্ক থাকে, কি রিস্ক থাকে, মিডিয়াস্টেনাইটিস এটা একটু বেশি হয়। ঠিক আছে? কিন্তু এটার আবার একটা সুবিধা আছে, যেহেতু আমি সার্জারি করছি মিডল এবং লোয়ার থার্ড অফ দ্য ইসোফেগাসের ক্ষেত্রে, তখন আমাদের হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি যে রিস্কটা, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আরো উপরে থাকে, সেই নার্ভ ইনজুরি রিস্কটা এই ক্ষেত্রে হচ্ছে কম। আর হচ্ছে ম্যাককিউন যে এসোফেজেক্টমি যেটা আছে সেটার মধ্যে আমাদের কি হয়, ম্যাককিউন এসোফেজেক্টমিতে হচ্ছে আমাদের এটা থ্রি ফিল্ড অপারেশন। মানে কি, আপনাদের হচ্ছে
প্রক্সিমাল পোরশন মানে নেকের এই থোরাক্স এই কি বলে সার্ভাইকাল রিজিয়নে আপনাকে ঢুকতে হবে, থোরাক্সের পোরশনটাকেও কাটতে হবে। এইজন্য আমাদের এখানে খুবই প্রক্সিমাল যে পোরশনটা ওখান থেকেই আসলে আমাদের কেটে দিতে হয়। কেটে আমাদের সার্জারিটা করতে হয়। এই ধরনের পেশেন্টকে ম্যাকুলার যে এসোফেজেক্টমি মানে প্রক্সিমাল পোরশন অফ দ্য এসোফেগাসকে যখন আমি কেটে ফেলি, তখন আসলে পেশেন্টের আসলে ওরাল ফিডিং এর আর কোনো ধরনের কোনো অপশন থাকে না। তখন পেশেন্টকে আসলে গ্যাস্ট্রোস্টমি টিউবের মাধ্যমে বা জেজুনোস্টমি টিউবের মাধ্যমে পেশেন্টকে আসলে ফিডিংটা দিতে হয়। এখন এই ধরনের ক্ষেত্রে অ্যানাস্টমিক লিকেজটা কম হলেও যেহেতু আমি একদম উপরে সার্জারি করছি, সেক্ষেত্রে আমাদের রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরিটা বেশি হয়। এখন এই যে এতগুলো অপারেশনের কথা বললাম, কোনখানে কি করব, কোনখানে কি, এই প্রসিডিওর বা এরকম কোনো কিছু সাধারণত লাগে না। আপনাদের পরীক্ষার জন্য লাগবে কোন জিনিসটা, সেটা হচ্ছে যদি আপনার একদম T1 ডিজিজ বলে বা ইনসিটু ডিজিজ বলে, আপনি যে মিউকোসাল রিসেকশন করছেন এটা আপনি জানেন কিনা। আপনার যদি হচ্ছে একদম জাংশনাল বলে যায়, গ্যাস্ট্রোজেট মানে গ্যাস্ট্রিক জাংশনে কোনো টিউমার আছে, তাহলে আপনি ট্রান্সহাইটাল ইসোফেজেক্টমি করবেন, সেটা জানে কিনা। আর হচ্ছে যদি মিডল থার্ডে হয়, তাহলে আপনি যে আইভেল লুইস করছেন বা প্রক্সিমাল ওয়ান থার্ডের ম্যাককুইন করছেন। এই তিনটা জিনিস বা এই কয়টা কথাই হচ্ছে সাধারণত এখন পর্যন্ত পরীক্ষায় লাগে। আর বাদ বাকি যেখানে এই চার্টের মধ্যে বাদ বাকি কথাগুলো আছে, সেগুলো হচ্ছে একটু করে ফেলবেন। ইটস এ গুড থিং জানা যে কোনটাতে বেনিফিটটা কি। এখন আমরা একটু এতক্ষণ ধরে অনেক কিছু ডিসকাস করেছি যে আমাদের ডিজিজ সম্পর্কে বা প্যাথোলজি সম্পর্কে। এখন আমরা একটু দেখি যে একটা কোশ্চেন, আমাদের সাথে মনে হয় একজন আপু আছেন, নিশু আপু। একটু কাইন্ডলি আপনি যদি হচ্ছে এটা অ্যান্সারটা করতেন তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, আমরা একটু দেখি জিনিসটা আসলে কি। দেখেন, ইয়াং একটা মেল পেশেন্ট হেমাটেমেসিস নিয়ে আসছে, কিভাবে আফটার ফোর্সফুল ভমিটিং, ভাইটাল সাইন হচ্ছে স্টেবল আছে, তাহলে আমাদের এক্ষেত্রে কি হতে পারে আপনারা একটু আমাকে বলবেন। ম্যালোরি ভিস্টিয়ার। ম্যালারি ওয়েস্টিয়ার। এই ক্ষেত্রে যদি আমাকে বলে দিত যে হচ্ছে হেমাটেমেসিস আছে ফোর্সফুল ভমিটিং এর পরে, সাথে পেশেন্টকে আমি পাচ্ছি সাবকিউটেনাস এমফাইজিমা, তখন আপনার কি অ্যান্সার হতো? বোরহেভ সিনড্রোম। প্রোহেম সিম। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম হচ্ছে ম্যালারি ওয়েস্ট বা ম্যালারি ওয়েস্টিয়ার। এই কোশ্চেনটা হচ্ছে একদম পুরো রিকলের কোশ্চেন, হ্যাঁ, এটাই হচ্ছে পরীক্ষায় আসছে। আপনারা যখন সলভ করতে যাবেন তখন আপনারা পাবেন। তাহলে আমরা এখন দেখি আহ, মানে এটার অ্যান্সারটা একটু দেখেন যে বায়োপসি করলেন, প্যারাডিসিফিক আছে, কি পাবেন বলেন? কলামনার মেটাপ্লাসিয়া উইথ গবলেট সেল। গবলেট সেল। আচ্ছা, তাহলে হচ্ছে কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। আচ্ছা, 76 ইয়ার্স ওল্ড ম্যান আসছে আমাদের কাছে, 5 সপ্তাহ হিস্ট্রি অফ ডিসফেজিয়া নিয়ে। হ্যাঁ, এন্ডোস্কোপি করেছি এবং সার্জন দেখতে পেল যে প্যারাডিসোফেগাস হচ্ছে। এখন আমরা ইসোফেগাসে দেখলাম যে একদম পুরো ফুড ডেব্রিস দিয়ে সেটা ভরা, এবং আমি এন্ডোস্কোপকে আর আসলে পাস করতে পারছি না, কারণ এখানে অনেক রেজিস্ট্যান্স আছে। তাহলে এখন আমাদের এখানে কি হতে পারে বলেন, এখানে আসলে ডায়াগনোসিসটা কি হতে পারে? এডিনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা। এখানে কিন্তু বলে দিয়েছে যে প্যারাডিসোফেগাস। ভেরি গুড। তাহলে আমাদের সুন্দর মতো ডায়াগনোসিস বলে দিয়েছে প্যারাডিসোফেগাস, তাহলে অ্যাডেনোকার্সিনোমা। আচ্ছা, আমাকে এখানে একটা কথা বলেন তো। আচ্ছা, এখানে হচ্ছে এই অপশনটা দেয় নাই, কি বলে, শুধু প্যারাডিসোফেগাস কথাটা যদি দেয় নাই, যদি এমনি বলে দিত ফার্স্টে হচ্ছে যে ডায়াগনোসিস যে হচ্ছে প্যারাডিসোফেগাস, এই কথাটা মেনশন করে নাই, শুধু এরকম হঠাৎ করে বলছে 5 উইকস অফ হিস্ট্রি অফ ডিসফেজিয়া নিয়ে আসছে, তারপরে হচ্ছে পেশেন্টের লোয়ার থার্ডে এরকম যেতে পারতেছে না। এরপরও আমি এখান থেকে কিভাবে বুঝতাম যে হচ্ছে এটা ম্যালিগনেন্সির কথা বলতেছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারতাম? এই যে দেখেন, শর্ট একটা হিস্ট্রি, হ্যাঁ, মাত্র 5 উইকস হিস্ট্রি অফ এই যে প্রোগ্রেসিভ ডিসফেজিয়ার কথাটা বলছে। যখন আপনাকে এরকম প্রোগ্রেসিভ ডিসফেজিয়ার কথা বলবে, একটা শর্ট টার্ম অফ হিস্ট্রি দিবে, তখন আপনাদের মাথায় রাখতে হবে প্রবাবলি কেস অফ ম্যালিগনেন্স। ঠিক আছে, মানে ফার্স্টে হচ্ছে এত কিছু না বললো, শুধুমাত্র এই 5 শর্ট হিস্ট্রি সাথে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া, তাহলে আপনাকে একটা ম্যালিগনেন্সি কথাটা মাথায় আনতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি যে হচ্ছে 45 ইয়ার্স ওল্ড একজন হচ্ছে ম্যান আসছে আমাদের কাছে, যে কি নিয়ে আসছে? ডিসফেজিয়া নিয়ে আসছে। কতদিন ধরে? ম্যানি ইয়ার্স ধরে। তারপরে এই যে হি ইজ নোন টু হ্যাভ অ্যাকালেসিয়া, এরকম কোশ্চেন আসে। এখন তাহলে আমাদের 6 সপ্তাহ ধরে দেখেন ডিসফেজিয়া বেড়ে গেছে, এরকম একটা হিস্ট্রি দেয়, শর্ট হিস্ট্রি। 6 সপ্তাহ ধরে ডিসফেজিয়া বেড়ে গেছে বা 8 সপ্তাহ ধরে ডিসফেজিয়া বেড়ে গেছে, প্রোগ্রেসিভ হচ্ছে। এন্ডোস্কোপি করে আমি দেখতে পাচ্ছি ইসোফেগাসে একটা ফ্রায়াবল। তাহলে আমার ডায়াগনোসিস কি? স্কোয়ামাস সেল কার্সিনোমা।
স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখানে যদি আপনার অ্যাকালেসিয়ার কথা নাও বলে দিত, সাধারণত ফ্রায়াবল মাস যেটা, এটা সাধারণত আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমাতেই বেশি পাওয়া যায়। ঠিক আছে? আজকে এখন পর্যন্ত এতটুকুই। আপু হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন রেকটাল অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়? আমি একটু এটা ভুল বলেছি। এটা হচ্ছে আসলে রেকটাল অ্যাপিয়ারেন্স টা পাওয়া যায় হচ্ছে বার্টভিক সাইন বা রেকটাল ২ টাই হচ্ছে আমাদের পাওয়া যায় এই যে অ্যাকালেসিয়া কার্ডিয়াতে। আমি একটু কারেক্ট করে দিলাম এই যে অ্যাকালেসিয়া কার্ডিয়াতে। হ্যাঁ? এটাই হচ্ছে আমাদের রেকটাল অ্যাপিয়ারেন্স বা হচ্ছে বার্টভিক সাইন। ঠিক আছে? এরকমও যদি ফিচার্স থাকে তাও হচ্ছে আমাদের অ্যাকালেসিয়াতে পাওয়া যায়। নরমালি বার্টভিক সাইন এর কথাটা বেশি মেনশন থাকে। রেকটাল সাইনটা আমি হচ্ছে দেখি নাই। এজন্য এটার কথা যে আমি একটু দেখে আসবো, ক্লিয়ার করে আসবো এটা আমার মনে ছিল না। আচ্ছা, আজকে পর্যন্ত মোটামুটি ইসোফেগাস এর মধ্যে সাধারণত পরীক্ষায় যে সকল টপিক গুলো থেকে কোয়েশ্চেন আসে, আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে সেগুলো একটু ডিসকাস করার বা কিভাবে কোয়েশ্চেন আসে সেগুলো একটু ডিসকাস করার। আপনারা যখন হচ্ছে রিকল সলভ করতে যাবেন তখন দেখবেন যে হচ্ছে মানে এই জিনিসপত্রগুলো আপনারা পাচ্ছেন। ঠিক আছে? আর হচ্ছে বেস্ট অফ লাক। যেহেতু এমআরসিএস দিবেন ঠিক করেছেন যে পরীক্ষা যখনই দেন না কেন সবাই সুন্দর মতো পাস করে যান। থ্যাংক ইউ সো মাচ।